ফিরে চলো মাটির টানে, যে মাটি আঁচল পেতে বসে আছে মুখের পানে। রবীন্দ্রনাথ লিখেছিলেন এ কথা। আপনারা ভাবছেন যে আজ যুক্তিযুদ্ধে হঠাৎ রাবীন্দ্রিক আবহ কেন? আমি শুভজিৎ, আজ যুক্তিযুদ্ধে আপনাদের সঙ্গে। আর আজ যুক্তিযুদ্ধে যুক্তি অনেক আছে, যুদ্ধ আছে জীবন এবং যাপনের। কেতুগ্রামের খেয়াইবান্দা বলে একটা গ্রাম, সেই খেয়াইবান্দা অনেক কিছু নতুন করে কিন্তু বেঁধে দিল। আমি জানি না খেয়াইবান্দা নামটা কোথা থেকে এসেছে, ভাবছিলাম কত রকম সম্ভাবনা হতে পারে। মনে হলো ওই যে খেয়া মানে নৌকো, বান্দা মানে বেঁধে রাখা। এখানকার মানুষজন বোধ হয় তাদের ওই হৃদয়ের নৌকোকে এইভাবে একে একে বেঁধে রেখেছে। এক কথায় বলতে গেলে খেয়াইবান্দা এমন একটা গ্রাম, সেখানকার মানুষজন তারা নিজের নিজের জমিতে যেরকম চাষ করেন তো করেন, কিন্তু তাদের একটা সম্মিলিত চাষের জায়গা আছে, যেটাকে আমরা বলি যৌথ খামার। যৌথ খামার বললে অনেক রকম ভালো লাগা ভালোবাসা কাজ করে। তারা সেই ভালো লাগা ভালোবাসাতেই ভর করে দিনের পর দিন তাদের গ্রামের উন্নয়নে নিজেদেরকে সঁপে দিয়েছেন। কবির কথা বলতে গেলে তারা বোধহয় সব সময় এইটাই তাদের মধ্যে অনুরণিত হয়েছে, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। একটা প্রশ্ন আমরা মাঝে মধ্যেই শুনি না, যেটা পলিটিক্যাল, না না রাজনীতি বুঝি না, না না পলিটিক্স বুঝি না, না না সব কিছুতে আপনারা পলিটিক্স আনবেন না। এই গ্রামের মানুষজনকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলাম আমরা যে আপনারা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, তার কারণে এই গ্রামে যারা যারা আছে ভাববেন না তারা কিন্তু প্রত্যেকে একই রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত বা তাদের একই রাজনৈতিক মতাদর্শের বিশ্বাস। তারা বলেছেন যে আমাদের রাজনীতি হলো গ্রামের উন্নয়ন। দেখুন তারা কি বলেছেন, আমি একবার বিস্তারিতভাবে খেয়াইবান্দার বিষয়টা দেখাই, বিগ বল একটু বড় করে। আত্মনির্ভর ভারতে এবার আত্মনির্ভর গ্রাম, যৌথ খামার মডেল বাংলাতে। আমাদের নিজেদের উন্নয়ন আমরা নিজেরাই করি, আমরা কারো অপেক্ষায় থাকি না। আমরা নিজেদের এই চাষবাস করে আমরা নিজেরাই সবটুকুই চেষ্টা করি। উন্নয়নের জন্য রাজনৈতিক দল হোক বা প্রশাসনের দিকে হাপিত্যেশ করে বসে থাকে না এই গ্রাম। নিজেদের শক্তিতে বদলাচ্ছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের খেয়াইবান্দা গ্রাম। যেটা গ্রামবাসীরা জানাচ্ছে যে বিগত সরকারের আমলগুলিতে এই গ্রামকে বঞ্চিত করে রাখা হয়েছিল, এই গ্রামে উন্নয়নের ছিটে ফোঁটা পড়েনি। তাই গ্রামবাসীরা সমবেতভাবে তারা সিদ্ধান্ত নেয় যে গ্রামের উন্নয়নের স্বার্থে তারা নিজেরাই কাজ করবে, নিজেরাই এগিয়ে যাবে। এখানে আমাদের এই যে আমাদের যৌথ চাষ বা গ্রাম উন্নয়নে যেটা হয়, আমরা যেটা করে থাকি, এখানে কোনো মানে তৃণমূল, সিপিএম, বিজেপি, এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ কিছু নাই। সবাই মিলে একসাথেই আমরা কাজটা যৌথভাবেই করি। গ্রামের উন্নয়নের দায়িত্ব নিজেদের কাঁধেই নিয়েছেন সেখানকার মানুষজন। রাস্তা সংস্কার, কমিউনিটি হল তৈরি থেকে দাতব্য চিকিৎসালয়, বিনামূল্যে কোচিং সেন্টার, সবই হচ্ছে গ্রামবাসীদের হাতে হাত রেখে। গত 15 বছর ধরে সেই খরচ যোগাচ্ছে গ্রামের যৌথ খামার। গ্রামবাসীরাই চাষ করে আমরা যেমন কমিউনিটি হলের বিভিন্ন কাজকর্ম করা হয়, কোনো ব্যক্তি শরীর খারাপ বা কিছু হয়েছে, মারা গেছে, তাদের কাছে কিছুটা সাহায্য করা। যেমন একটা কোচিং সেন্টার নিচে হয়েছে, একটা ডাক্তারও আছে। গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে। পাশাপাশি গ্রামের একটি বড় জমিতে যৌথ চাষ করেন গ্রামবাসীরা। সেই চাষ থেকে আসা টাকা খরচ হয় গ্রামের সার্বিক উন্নয়নে। তার একটি টাকাও ব্যক্তিগত কাজে কেউ ব্যবহার করেন না। একবারই কোনো রাজনৈতিক দল কেউ আমাদের বিরোধিতাও করে না, কেউ আমাদেরকে সাহায্যও করে না। পরবর্তী কালে কি হবে জানি না। এর পূর্ববর্তী 15 বছরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা এই সব নিয়ে মতানৈক্য হয় না, কেউ আসেও না। তবে বাংলায় এই ভাবনা একদম নতুন নয়। 1922 সালে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, একটি পল্লী সংগঠন কেন্দ্র যা গ্রামোন্নয়নের উদ্দেশ্যে চালু হয়। সেখানে আধুনিক কৃষি পদ্ধতি শেখানো, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। সঙ্গে কুটির শিল্পের বিকাশ ঘটানো এবং গ্রামের শিশুদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। 1928 সালে শ্রীনিকেতনে মানুষদের কৃষিকাজে উৎসাহ দিতে শুরু হলো হলকর্ষণ উৎসব। কবিগুরু নিজের হাতে হাল চালিয়েছিলেন সেই দিন। সেই শ্রীনিকেতনের মতোই স্বনির্ভর কেতুগ্রামের অজগাঁ খেয়াইবান্দা। কেতুগ্রাম থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন খেয়াইবান্দার মানুষজন কিন্তু দেখিয়ে দিয়েছে তারা একেবারে হৃদয়ের বান্দা। তার কারণে এই খেয়াইবান্দা তারা এই যে সমবায়, এই যে কনসেপ্ট তারা তৈরি করেছেন, এই কনসেপ্ট অনেকগুলো
প্রশ্ন এই মুহূর্তে আমাদের সামনে নিয়ে এসেছে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে। আমাদের আজকের যুক্তিযুদ্ধ তাদের যুক্তি নিয়ে এবং এই জীবন যুদ্ধ নিয়ে। আজকে আমার সঙ্গে যারা যারা আছে তাদের আলাপ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো, তাদের সঙ্গে অনেক কথা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। সৈকত এবং অঙ্কনকে স্বাগত জানাই স্টুডিওতে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আরও তিনজন গেস্ট রয়েছেন, তাদেরও আমি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন অনাদি ঘোষ, যিনি বিজেপি বিধায়ক। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন আমাদের সঙ্গে আজিজুল বিশ্বাস, তিনিও রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত জানাই আজকের যুক্তিযুদ্ধে। আজকের যুক্তিযুদ্ধ একটু অন্য রকম। আজকের যুক্তিযুদ্ধে আমরা একটু ওই মানবিক যুক্তিগুলোকে সামনে আনার চেষ্টা করব। তার কারণ আমরা প্রত্যেকেই খেয়াইবান্ধা গ্রামের মানুষজনকে দেখে অনেক কিছু আমাদের মাথায় আসলো, অনেক কিছু আমরা ভাবলাম। আমি প্রথমেই অনাদিবাবুর কাছে যাব। অনাদিবাবু, খেয়াইবান্ধার মানুষজন, অনাদিবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার অনাদিবাবু। অনাদিবাবু, খেয়াইবান্ধার মানুষজন তারা এই যে একটা যাপন দেখিয়েছেন, এই যে একটা একত্রিত যাপন দেখিয়েছেন, এই যে সমবায় করে তারা তোয়াক্কা না করে 15 বছর ধরে তারা কোনো রকম সিস্টেমের তোয়াক্কা না করে, সরকারের তোয়াক্কা না করে, হয়তো তারা বলতে গিয়েছিলেন তারা নিজেরাই নিজেদের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন। হ্যাঁ, আপনাদের কাছে সাহায্য চাইতে আসলে আপনারা কি বলবেন, কিভাবে দেখেছেন আপনারা? আমরা কথা বলেছিলাম দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রীর সঙ্গে। আমি একবার দুধকুমার মণ্ডল তিনি কি বলেছেন তার বক্তব্যটা দিয়ে বরং শুরু করি। দুধকুমার মণ্ডলকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, তিনি কি বলেছেন, মন্ত্রীমশাই কি বলেছেন একবার শুনবো। খুবই আশাব্যঞ্জক এবং খুবই আশাপ্রদ, এবং তাদেরকে, গ্রামবাসীদেরকে এই কারণে আমরা অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাহায্যের অপেক্ষায় না থেকে দূরে রেখে তারা গ্রামের স্বার্থে এই যে নিয়েছেন, এটা অত্যন্ত অনুকরণযোগ্য এবং প্রেরণাদায়ী। তাদের কাছ থেকে কোনো আবেদন আসছে আমাদের কাছে, তাহলে সরকারি কোনো এই তাদের এই এত ডেভেলপমেন্ট ওয়ার্ক যারা করছেন সেই ব্যাপারে আমরা তাদের পাশে দাঁড়াবো। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি বলছেন যে তিনি পাশে দাঁড়াবেন। আমি আরও একবার চেষ্টা করি অনাদিবাবুর কাছে যেতে। অনাদিবাবু, আমার কথা এবার কি আপনি শুনতে পাচ্ছেন স্পষ্ট? আপনার কি অবস্থান হবে এই মানুষগুলোর জন্য? এবার আপনার কথা আমি শুনতে পাচ্ছি। বলুন। দেখুন, নমস্কার। বিগত যে 15 বছরের একটা সরকার বাংলায় রাজ করেছে বা রাজত্ব করেছে, সেই সরকারের পক্ষ থেকে খেয়াইবান্ধা গ্রামের মানুষ কোনো পরিষেবা পায়নি। ওই গ্রামের মানুষ নিজেরাই একটা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু সরকারের কাছ থেকে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, আমরা সাধারণ মানুষের কাছে দাঁড়াতে পারছি না, যার জন্য ওই মানুষ তারা ঐক্যবদ্ধভাবে একটা সংস্থা খুললেন। যে সংস্থা খুলে ওই এলাকারই কৃষিপ্রধান দেশ, কৃষিপ্রধান এলাকা, ওনারা ভাবনা চিন্তা করলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে গেলে আমরা কোনো কৃষকের কাছ থেকে জমি আমরা লিজ নিয়ে আমরা চাষবাস করে যদি কোনো মানুষের টাকা উপার্জন করে কিছু মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করতে পারি। কোনো মায়ের সন্তানের বিবাহ দিতে পারছেন না, গরিব, তাকে হেল্প করা, এবং সেখানে একটা কমিউনিটি হল তৈরি করে দন্ত বিভাগের চিকিৎসা করানো, এবং জুনিয়র কি বল মাধ্যমিক পর্যন্ত। অনাদিবাবু, আপনি কি করবেন? আপনার কাছে আসলে আপনি কি করবেন? ওনারা তো করেছেন, আপনাদের কি দায়িত্ব থাকবে যাতে ওনারা কোনো রকম ভাবে বঞ্চিত না হন? আপনাদের কি অবস্থান হবে? বদলের বাংলায় তাদের কাছ থেকে তো আপনাদের কাছ থেকে অনেক বেশি তাদের আশা এবং আকাঙ্ক্ষা। বিগত 15 বছর ধরে তারা ডিপ্রাইভড হয়েছেন, বঞ্চিত হয়েছেন, কিছু পাননি বলে তারা বাধ্য হয়েছেন। আপনাদের কাছ থেকে কি কি পদক্ষেপ হবে? আমরা এই সব মানুষের যে মন মানসিকতার মানুষ, আমরা তো অতি অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবো। বেশ, আমরা মানুষের সরকার, আমরা আইনের শাসন চাই, সুশাসন চাই, আমরা বাঁচতে চাই। মানুষ পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। আমরা এই সমস্ত এলাকায় উন্নয়ন
আমাদের হবেই, আমরা উন্নয়ন করব। আমাদের বর্তমান সিএম এর যে অনাদিবাবু মানে- আপনি আমার সঙ্গে থাকুন। আমরা আশ্বস্ত হচ্ছি, নিঃসন্দেহে আশ্বস্ত হচ্ছি, যে মানুষগুলো দিনের পর দিন তারা একে একে হাতে হাত রেখে থেকেছেন, তাদের কাছ থেকে এই বদলের বাংলায় বদলের সরকারের কাছ থেকেও কিন্তু আশ্বাস মিলছে। আমি একবার আজিজুল বাবুর কাছে যাব, রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন। আজিজুল বাবু, 15টা বছর ধরে বিভিন্ন, এটা তো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম এক্সাম্পল অনেক রয়েছে। এটা তো একটা ক্ষেত্র বললাম, চাষ ক্ষেত্র, যেখানে তারা আর না পেরে একটা 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 এই ধরনের সুবন্দোবস্ত নিজেরাই করে নিয়েছেন। কিন্তু এই মানুষগুলো 15 বছর ধরে ডিপ্রাইভ, তারা বলছেন বদলের বাংলায় নতুন সরকার এসে বলছে তারা পাশে থাকবেন। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে কেন পাশে থাকলো না, কেন থাকেনি? তারা তো মানুষকে নিয়েই একটা সরকার, তাই জন্যই কি চলে যেতে হলো? এই ধরনের ডিপ্রিভেশন কাজ করেছে বলে? এখন বিষয় হচ্ছে, আমি বিগত সরকারের ওই মানে যে পঞ্চায়েতি ব্যবস্থায় তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ ওই গ্রামে পৌঁছেছে কি পৌঁছয়নি, আমি যে এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় বলে আমি একটা ঋগ্বেদের একটা শ্লোক দিয়ে শুরু করব। ঋগ্বেদে একটা কথা উল্লেখ আছে, শ্লোক সংগচ্ছাধাং সংবদধ্যাং সঙ্গ মনাংশী জানতাম। মানে বাংলায় এর যদি ভাষান্তর করা হয় তাহলে বলা হচ্ছে যে তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে কথা বলো এবং একমত হয়ে কাজ করো। এই যে ঋগ্বেদ, এবং এটা পরবর্তীকালে অথর্ববেদেও এর উল্লেখ আছে। অর্থাৎ এই যে 15 বছর ধরে খেয়াইবান্ধা গ্রামে মানুষেরা একসঙ্গে কাজ করার যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, হয়তোবা তারা সরকারি, সেই সময় যে সরকার ছিল সেই সরকার তাদের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা দেখায়নি বলেই তারা নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগ কিন্তু একদম নতুন নয়। আমাদের এই উদ্যোগ নতুন নয় আমরা জানি, আপনি বেদ উল্লেখ করে সেটাও জানি, কিন্তু ওনারা বোধহয় ভরসা পাননি। এই যে আপনি শিক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন, ওনারা শিক্ষামন্ত্রীকে জেলে দেখে বোধহয় ভরসা পাননি যে ওনারা কোনভাবে এই শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে আবারও নতুনভাবে আসবেন। তাই জন্য তারা নিজেদের ওই হলকর্ষণ করার দায়িত্ব নিজের কাছে নিয়ে নিয়েছেন। আমি আসবো আপনার কাছে। ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, বোধহয় কিছু বলবেন, হাত তুলেছেন। ঝন্টু বাবু, হ্যাঁ, দেখুন, এই যে সমস্যাটা তৈরি হয় না, খেয়াইবান্ধায় যে 15 বছরে ডেভেলপমেন্ট হয়নি, এটা একটা প্রতীকী রাজনীতির কিন্তু একটা বড় ডিসপুট। দেখুন, বামফ্রন্টের সময় যে পঞ্চায়েত রাজত্বের কথাটা বলা হয়, সেই সময় কিন্তু একটা দাবি উঠেছিল এবং সেই দাবিটা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে কিন্তু কার্যকরী হয়, যেমন উড়িষ্যা, কর্ণাটকের কিছু ক্ষেত্র এবং তামিলনাড়ুতে প্রতীকহীন পঞ্চায়েত। অর্থাৎ দেখুন, যে কথাটা বেদে বলা ছিল, যে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তার শ্রীনিকেতন প্রতিষ্ঠার সময় স্বনির্ভর পল্লী সমাজের কথা বলেছেন, কৃষি সমবায়ের কথা বলেছেন, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আজকে খেয়াইবান্ধা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু পুরনো নয়, এগুলো নতুন নয়, পুরনো। কিন্তু তাদের দেখাতে হয়েছে নাকি? আমরা তো দু রকম ভাবে দেখাতে পারি। এক হচ্ছে আমার দারুণ ইচ্ছে করছে, ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ভরিং, আমি দেখালাম। আরেকটা হচ্ছে আমার কিছু করার নেই, আমাকে একটু বলতে দিতে হবে। না, আমি বলছি যে দলীয় রাজনৈতিক নাগপাশ, লুটতো রাজ, নতুন দিগন্ত তৈরি করতে কিন্তু ভারতবর্ষের পঞ্চায়েতি রাজত্বের শুরু এভাবেই নিজেরা মিলেমিশে তৈরি করা। এই জন্য শ্রীনিকেতন, এমনকি খেয়াল রাখুন, কৃষি সমবায়ের ঝিনাইদহ এবং প্রতিরামে কৃষি সমবায় ব্যাংক তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বারবার বলতেন, গান্ধীজি বারবার বলতেন গ্রাম স্বরাজ, যে আপনারা সবাই মিলে সমবেত হন। প্রতীকহীন, এই প্রতীকহীনতাই কিন্তু চাই পঞ্চায়েতের সার্বিক উন্নয়নে। তৃণমূল 15 বছরে করেনি, দলীয় রাজনৈতিক স্বার্থে, ভোট লুটের স্বার্থে এবং ক্ষমতার আস্ফোলন এবং অর্থ লুটের স্বার্থে। ফলে এই জন্যই কিন্তু আজ খেওয়াইডাঙ্গা একটা পথ উন্মোচিত করেছে। আগামীতে এটাই হয়তো মডেল হতে যাচ্ছে। আপনি উল্লেখ করেছেন ঝন্টু বাবু, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। আমি অঙ্কনের কাছে একবার আসবো। অঙ্কন, এই যে প্রতীকী আন্দোলনের কথা বলা হচ্ছে, তারা একটা পথ দেখালেন, একটা আশার আলো আমরা প্রত্যেকেই কম বেশি দেখছি, যে খেয়াইবান্ধা পারতে পারলে অন্যরা পারে। এবার খেয়াইবান্ধা চাইছেন যে সেখানকার মানুষজন এবং সরকার যদি পাশে থাকে তাহলে বোধহয় এই কাজটা আরও একটু বিস্তৃত, মানে শুধু খেয়াইবান্ধা নয়, আরও ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বেশ কিছু মানে সুপরামর্শ এবং সুপদক্ষেপ দরকার বর্তমান এই বদলের বাংলার এই সরকারের কাছ থেকে। আপনার অবজারভেশন কি বলছে, কি কি হতে পারে বলে মনে হয়, আর আপনি কতটা অনুপ্রাণিত হলেন খেয়াইবান্ধা গ্রামের এই মানুষজনকে দেখে? না, দেখুন, খেয়াইবান্ধা অনুপ্রাণিত তো করছেই, কিন্তু খেয়াইবান্ধা আমাদের কাছে একটা
বার্তাও দিচ্ছে যে সরকারের মুখাপেক্ষী না থেকেও কিন্তু মানুষ নিজে আত্মনির্ভর বা স্বনির্ভরতা অর্জন করতে পারে। সেটা গ্রামবাসীরা নিজেরাই দেখিয়ে দিয়েছেন। একটি প্রান্তিক অঞ্চল, সেই অঞ্চলের মানে ন্যূনতম নাগরিক পরিষেবার থেকে সাধারণ মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। দেখুন, বাম আমলে আমরা শুনেছিলাম কৃষি হচ্ছে ভিত্তি, শিল্প হচ্ছে ভবিষ্যৎ। কতটা ভিত্তি কতটা ভবিষ্যৎ আমরা খুঁজে পাইনি, কিন্তু পরিবর্তনের যে বাংলা দেখেছিল 15 বছরের তৃণমূল শাসন, সেখানে বলা হয়েছিল কৃষি হচ্ছে হাসি আর শিল্প হচ্ছে খুশি। এবার হাসিটা ফুটেছিল তারপর ওই শাহজাহানদের মতো জমি হাঙরদের, আর খুশিটা হয়েছিল ওই ফোড়েদের। কারণ পশ্চিমবঙ্গের যদি আপনি কৃষকদের চরিত্র দেখেন, 90% কৃষকের কিন্তু জমির মালিকানা 1 হেক্টরের কম। ফলে তাদেরকে ধরুন যদি ঋণ নিতে যেতে হয়, তারা ভরসা করে মহাজনী সুদের ওপর, এদের মানে ব্যাংকে যাওয়ার থেকেও, কিংবা ধরুন বিভিন্ন প্রকল্প পাওয়ার ক্ষেত্রে 1 হেক্টর বা 1 হেক্টরের কম থাকলে কিন্তু তারা সরকারি, বিশেষত তৃণমূল সরকারের বিভিন্ন প্রজেক্ট তারা পেত না। যেমন ওই তৃণমূল সরকারের কৃষক বন্ধু ছিল, সেখানে কিন্তু 1 হেক্টরের নিচে হলে আপনাকে তার সাথে জমি জুড়ে নিতে হতো। এবার জুড়বে কিভাবে? জুড়তে গেলে আপনাকে স্থানীয় তৃণমূল নেতার কাছে যেতে হবে। সে তখন কি করতো, এই যে যেমন শেখ শাহজাহান ছিল, সে এলাকার সমস্ত কৃষক যাদের ধরুন ওই 1 হেক্টরের কম জমি রয়েছে, তাদের থেকে জমিগুলোকে নিজের নামে নিয়ে নিত। ঠিক এই আপনার এই কথার সূত্র ধরে আমি সৈকতের কাছে একবার যাবো। সৈকত, সত্যি তো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বাম জমানায় অনুরণিত হতো, চারিদিকে অনুপ্রাণিত হতো, যেরকম পরবর্তীকালে আপনাদের সময় অনুরণিত হতো। কিন্তু সেক্ষেত্রে তাহলে কেন তার বাস্তবায়ন দেখতে পাওয়া গেল না? ছোট ছোট জমি নিয়ে সমবায় গঠন করা, আমূল যদি সারা দেশে একটা মডেল দেখাতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গ সেই মডেল সে অর্থে দেখাতে পারলো না? কলখোজ মডেল আসলে কথা রাখার সেই মডেল, যে মডেলে আমাদের সব ভালোবাসা দুঃখ জমা রাখার কথা এক যৌথ খামারে, যেখান থেকে সবাই মিলেমিশে ভাগ করে নেওয়ার এক মডেল, এই কলখোজ মডেল। অ্যাকচুয়ালি এই মডেলটা সমাজতান্ত্রিক সোভিয়েতের 1922 সাল থেকে এই মডেলের পৃথিবীতে প্রথম এই শব্দের সঙ্গে পরিচিত হওয়া। 1929-এ জোসেফ স্ট্যালিনের প্রথম সমন্বয়করণ সমস্ত কৃষিজ সম্পদ, তার মধ্য দিয়ে গোটা পৃথিবী দেখলো যে এরকম একটা মডেল তৈরি করা যায়, যে মডেলের মাধ্যমে একটা সাধারণ নাগরিকরা তাদের সমস্ত সম্পত্তি, তাদের ফসল, দারুণ এক্সাম্পল সৈকত, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই কলখোজ মডেলের এক পরিকল্পনা, এই আপনারা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছেন, কেতুগ্রামের খোয়াইবান্ধা গ্রাম, এই গ্রামে কিন্তু প্রথম প্রচলিত হয়েছিল বামপন্থীদের হাত ধরে। ওই গ্রামের প্রথম কৃষক সভা এই মডেলের ভাবনা চিন্তা করে। এই গ্রাম ছিল লাল দুর্গ। 11 সালের পর তৃণমূল এই গ্রামকে এক ঘরে করে রেখে দিয়েছিল, কোনো কিছু পৌঁছতে দেয়নি। এই কেতুগ্রাম এলাকা, এই খোয়াইবান্ধা গ্রাম, এই এলাকা দেখেছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বিপ্লবের স্বপ্ন দেখে জমিদারের কাছ থেকে জমিদারের সম্পত্তি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা। এই গ্রাম দেখেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সফল রূপায়ণ। এই গ্রাম দেখেছে যে কৃষির ওপর দাঁড়িয়ে বর্ধমানকে কৃষিতে 1 নম্বর জেলা হিসেবে রাজ্যে প্রতিষ্ঠিত। আপনারা বলছেন আপনাদের সময় যেই রাস্তা দেখিয়েছিলেন, তার জন্য আপনাদেরও বলতে হচ্ছে, আমি এক লাইন শুধু বলেন, আমি বলছি তার জন্য আপনারাও বলছেন যে 15 বছরের কথা, আপনারা 11-র আগের কথা ওখানকার আপনাদের যে বুলেটিন, আপনাদের যে প্যাকেজ, তার মধ্যেও দেখাতে পারেননি। কিন্তু অবাক লাগছে আজকে যারা এই কলখোজ মডেলের সমর্থন করছেন বা এই মডেলকে এত ভুরি ভুরি সার্টিফিকেট দিচ্ছেন, এই বিজেপি, এই আরএসএস, যারা এই দেশের বুকে তাদের মন্ত্রীর ছেলে মেয়েদের আমেরিকার পড়ায় আর এখানে স্কুলগুলোতে তালা লাগায়, তারা এই মডেলের সমর্থন করবে, তারা এই সোভিয়েত মডেল নিয়ে আলোচনা করবে। এরাই তো সবচেয়ে বেশি সোভিয়েত মডেল, সে কারণে অঙ্কন সোভিয়েত মডেল বলছেন, তারা দেখিয়েছিলেন, মাঝখানে হয়নি। এবার আপনারা কন্টিনিউশনের পালা আপনাদের। ব্যাপারটা হচ্ছে হলো সোভিয়েত মডেলের যদি যৌথ খামার নিয়ে আলোচনা করতে হয়, তাহলে 1942-1943 সালের সেই যৌথ খামারের ব্যর্থতার কারণে ওই তখন ইউএসএসআর কেন 12 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছিল, সেটা নিয়েও আলোচনা করতে হবে। কেন সেই যৌথ খামার 1960-এর পরবর্তী সময় সেই ইউএসএসআর ভেঙে দিতে বাধ্য হয়, সেটা নিয়েও আলোচনা করতে হবে। এবং সব থেকে বড় কথা, কেরল সরকার 2018 সালে কেন এই যৌথ খামারের বিষয়গুলো, এবার ব্যাপারটা হলো সোভিয়েত অবধি চলে গেল। এবার না আমি তো সেই জায়গাতে বললাম। এবার কেতুগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে সেই কেতুগ্রামে 2008 সালে 8 জন কৃষক আত্মহত্যা করেছিল। কেন? যদি সেই এতই যদি সফল থাকে, তাহলে যৌথ খামার ভেঙে দিয়ে কেন এই যে আমাদের বর্তমান কেন্দ্র সরকার 17 সালে যে সমবায় নীতি আনলো এবং 21 সালে যে নতুন সমবায় মন্ত্রক হলো, সেই সমবায় মন্ত্রকের আওতায় কেরল সরকার যেটা আমি আসছি সৈকতের কাছে। আমি একবার ঝন্টু বাবুর কাছে যাব, তারপর আমি আজিজুল বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, আপনি কি বলছেন?
দেখো, আমরা রাশিয়া অব্দি পৌঁছে গেছি। 1922 সালে শ্রীনিকেতন তৈরি করলে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা দেখিয়েছি এবং সেটা। শুধু শ্রীনিকেতন তৈরি করেননি, না আপনি শুনুন যে এই যে যৌথ আত্মনির্ভরতা, যেটা একদম ট্র্যাডিশনাল বৈদিক এজ থেকে ভারতবর্ষে ব্যপ্ত পঞ্চায়েতি ব্যবস্থা, কিন্তু শুধু এখনকার কনসেপ্ট নয়, কোনো বামেদের স্বীকৃত কনসেপ্ট নয়, ত্রিস্তরীয় অরাজনৈতিক এই পঞ্চায়েতি ব্যবস্থাটা একদম সনাতন ভারতবর্ষের আদি রূপ থেকে চলে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রীনিকেতন লিখছেন, এবং শুনলে অবাক হবেন, পতিরাম এবং শিলাইদহে তিনি যখন প্রজা কল্যাণ সমবায় ব্যাংক তৈরি করছেন, সাথে তৈরি করছেন ধর্মগোলা, অর্থাৎ এক মুঠো করে চাল রাখো, অর্থাৎ নিজেদের সেলফ ডিপেন্ডেন্সি। এমনকি গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে একদম এই যে আপনারা যে কলখোজ বলছেন, তার বহু আগে চালু করলেন গ্রাম স্বরাজ, অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিক উপরে দাঁড়িয়ে একে অপরের অভিভাবক হয়ে ওঠা। এবং আপনি খেয়াল করুন, বামেরা এত বড় বড় কথা বলছে, তার মানে যে ঐতিহ্য চালু হয়েছিল সেই ঐতিহ্যের কন্টিনিউয়েশনে মাঝখানে বাধা পড়লো কেন? আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে আজিজুল বাবুর কাছে যাবো। আজিজুল বাবু, আমাদের তো এটা ঐতিহ্য, এটা তো রীতি রেওয়াজ, আপনি কিছুক্ষণ আগে বেদ কোট করলেন, তাহলে মাঝখানে কি এমন বিভেদ ঘটলো যে মাঝখানে গ্যাপ পড়লো, মাঝখানে বাধা পড়লেই 15টা বছর ধরে সেই ছবি সার্বিকভাবে ইউনিফর্মিটি বজায় রেখে দেখা গেল না? কি এমন সমস্যা হলো কৃষকদের এত সমস্যার মুখে পড়ে তাদেরকে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিতে হলো? আসলে কি, মানে আমি আলাদা করে 15 বছরকে আলাদা করে আমি ভাগ করতে চাইছি না। মানে উন্নয়নের একটা গতি থাকে, তো অবশ্যই একটা বিচ্যুতি তো হয়েছিল 15 বছরে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, গোটা বাংলা তো ওই খেয়াইবান্ধা থেকে আলাদা ছিল না। খেয়াইবান্ধা একটা গ্রাম ছিল, এবং একটা সরকারি মন্ত্রণালয় ছিল পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত দপ্তর, যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, যে পঞ্চায়েত ব্যবস্থা বাম আমলে গোটা ভারতকে পথ দেখিয়েছে। এটাও একটা ঘটনা। সেই পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে একটা বিচ্যুতির জায়গা এসেছিল বলে এই ধরনের সমস্যাটা এসেছে। আমি একটু অপটিমিস্টিক, আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি খেয়াইবান্ধা মডেলটাকে আমরা প্রশংসাই করি, সবাই প্রশংসা করছি তো, তাহলে পরে আমরা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার এই মডেলকে স্বীকৃতি দিয়ে গোটা বাংলাকে ছড়িয়ে দিতে পারে কিনা, এবং বাংলার মডেল। আপনার প্রশ্নই আমি জাস্ট পাস অন করে দিচ্ছি অনাদি বাবুর কাছে। অনাদি বাবু, এই মডেলটাকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি, মানে তৃণমূল কংগ্রেসের যারা বেশ দীর্ঘদিন ধরে 15 বছর ধরে সমর্থন করতেন তাদের থেকেও এরকম রিয়াকশন বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। এবার তারা বলছেন যে বিজেপি সরকারের কাছে তারা আবেদন রাখছেন যে তারা যেন বিষয়টাকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যান। আমি আবারও এ বিষয়ে আপনার কাছ থেকে একটু আশ্বাসবাণী শুনতে চাই অনাদি বাবু। আমরা যে খেয়াইবান্ধা গ্রাম, যে বিগত দিনের সরকারের কাছে কোনো প্রতিদান পায়নি, শুধু ওরা মানে বঞ্চিত হয়েছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টি সরকার শাসনকালে খেয়াইবান্ধার মানুষ এর পাশে আমরা দাঁড়াবো একদম নিশ্চিন্তে। আমরা এই 3 মাসের সরকারে এসছি, বর্তমান সরকার অন্যান্য গ্রামে এই ধরনের মডেল নিয়ে মানুষজন যদি এগিয়ে আসেন, সেক্ষেত্রে তাদেরকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই মডেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন তো? 100 বার আমরা হেল্প করবো, আমরা মানুষের সরকার। বেশ, আমরা এই আশ্বাস রেখেই আপাতত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। ব্রেকের পরে যে খেয়াইবান্ধা গ্রাম যা দেখালো, সেটা ভবিষ্যতে কতটা আশার আলো এ রাজ্যের বুকে অন্যান্য গ্রাম কৃষিক্ষেত্রে, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে মডেল হিসেবে আরো বৃহৎ আকার ধারণ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রাম, সেখানকার মানুষজন তারা দেখিয়ে দিয়েছেন যে তারা তাদের গ্রামের উন্নয়নে বিগত 15 বছরের সরকারের যাবতীয় যা কিছু সেগুলোকে একেবারে কোনো রকম মাথায় না নিয়ে তারা বলেছেন আমাদের রাজনীতি, আমাদের গ্রামের উন্নয়ন, এটাই আমাদের একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য, সেটা তারা করে দেখিয়েছেন। শুধু তাই নয়, তারা গ্রামের উন্নয়নে কি করেছেন আপনাদের ইন ডিটেল দেখালাম। এই মুহূর্তে আপনাদের শোনাবো, আমরা কথা বলেছিলাম, আমরা ওই যেরকম রিয়াকশন নিতে কে কীভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলি। হান্নান মোল্লা, আপনারা জানেন কৃষক নেতা হান্নান মোল্লা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি একটা তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া আমাদের জানিয়েছেন, একবার শোনাবো। আমরা চাই কৃষকরা নিজেরা একসঙ্গে বসে উদ্যোগ নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা কোঅপারেটিভ তৈরি করুক, এবং সেই কোঅপারেটিভের মাধ্যমে তারা চাষ করুক।
এবং কোঅপারেটিভ হলে কি হবে, কোঅপারেটিভের নামে কিছু সুবিধা পাওয়া যায়, সস্তায় সার এই সমস্ত কিছু ব্যবস্থাও পাওয়া যায়। আপনারা শুনলেন আনান মোল্লা, তিনি বলছেন যে কৃষকরা তাদের সুবিধার জন্য যা যা পরিসর দরকার, সেটা যেরকম রাষ্ট্র প্রোভাইড করবে সেরকম তারা নিজেদেরও তো একটা পরিসর তৈরি করেছেন। এই ধরনের সমবায়গুলো সেই একটা পরিসর, যে পরিসরে থেকে কাজ করলে কিছু মুনাফা আসে, জীবন একটু ঠিক মতো যাপন করা যায়। অমিতেশবাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমাদের এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে অ্যাড করলেন। অমিতেশ মুখোপাধ্যায়, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সোশিওলজির অধ্যাপক। অমিতেশবাবু, আমি আপনার কাছ থেকে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করবো যে এই যে কেতুগ্রাম, মানে কেতুগ্রামের খেয়াইবান্ধা যে মডেলটা দেখাচ্ছে, আমরা যদি একটু এর আগেও এই মডেল নিয়ে নানা রকম ইনিশিয়েশন হয়েছিল, আমরা সেগুলো দেখাচ্ছিলাম। রবীন্দ্রনাথ তিনিও দেখিয়েছিলেন এই পথ, এবং এরপর ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া ইত্যাদি এসেছে। কিন্তু আমাদের এক্ষেত্রে, এ রাজ্যের ক্ষেত্রে এই সমবায়ের এই মডেল, এই ইউনিট কতটা ফলপ্রসূ হতে পারে যদি খেয়াইবান্ধার মতন এরকম অনেকগুলো গ্রাম নিজেদের মতন করে স্বতঃপ্রণোদিতভাবে এই মডেল তৈরিতে এগিয়ে আসে নিজেদের উন্নয়নের স্বার্থে। একবার স্টুডিওতে আসি। স্টুডিওতে আমার সঙ্গে অঙ্কন রয়েছেন, সৈকত রয়েছেন। অঙ্কনের কাছে, অঙ্কন, ব্রেকে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে আপনি বলা শুরু করেছিলেন যে এই মডেলগুলো এবার স্বতঃস্ফূর্তভাবে তো তারা নতুনভাবে আসছে, কিন্তু সরকারি সাহায্য এবং একটা সেই পরিসর তৈরি করা, এই নতুন সরকারের কাছে বদলের বাংলায় মানুষ অনেক কিছু বদল চাইছে। এই বদলের আভাস আপনি দেখছেন, কিভাবে দেখছেন, আপনার কি অভিমত? না, দেখুন, আমরা যে মডেলের কথা বলছি সেই মডেলটা কিন্তু মানে মানুষ বাধ্যবাধকতাতেও তৈরি করেছে। মানে সরকারি প্রকল্প না পেয়ে, সরকারি সুবিধা না পেয়ে, কৃষকরা তাদের প্রাপ্য ন্যায্য সরকারি অধিকার না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়েছেন এই প্রকল্প, এইভাবে নিজেদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে। এটা কিন্তু মানে যেমন আমরা উদযাপন করছি, তেমনি আমাদের ব্যর্থতারও কারণ। যে 15 বছরে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে সমবায় মন্ত্রক তৈরি হওয়ার পর এই যেগুলো সমবায় তৈরি হয়েছে, এই সমবায়গুলোকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 80% 20% রেশিওতে ভাগ করে একাধিক মানে টাকা দিতে চেয়েছিল এই সমবায়ের উন্নয়নের জন্য। সেই টাকাগুলো এতদিন ধরে আটকে রেখেছিল। এই যে এবার আমরা তো সরকারকে ট্যাক্স দিই যাতে কৃষক তার ন্যায্য অধিকারটা পায়। আমার আপনার ট্যাক্সের টাকায় তো মেলা খেলা উৎসব হওয়ার কথা নয়। এবার সেই টাকাটায় যদি কৃষকরা তাদের ন্যায্য পরিষেবা না পাচ্ছে, কৃষকরা ট্রাক্টর কিনতে না পারছে, কৃষকরা সেক্ষেত্রে তারা কি করবেন? খুবই ন্যায্য প্রশ্ন। আমি একবার সৈকত, অনলাইনে সৈকত থেকে শুনে তারপরে আমি বাগরা 3 বার করে বলেছে, আমাকে তো কাউন্টার করতেই হবে, যেহেতু এটা একটা এই মডেলের। আমি পরিষ্কারভাবে বলছি, বি স্পেসিফিক। বিষয়টা হচ্ছে যৌথ খামার, কালেকটিভনেস, সমবায় মুভমেন্ট এবং কৃষকদের আত্মনির্ভরতা। যেই রাজ্যের মাটিতে সোভিয়েত হোক, রবি ঠাকুর হোক, কৃষকদের দাবি দাওয়া হোক, যারা 100টা কৃষকের পান কেড়ে নিল, যারা কালেকটিভনেসে বিশ্বাসী করে না, যাদের সমবায় আন্দোলন, কৃষক আন্দোলনের কোনো ভূমিকাই ছিল না, যারা গরিব কৃষকের কৃষিজ ফসল যন্ত্রাদির দাম বাড়াচ্ছে আর শিল্পপতি কর্পোরেটদের কোটি কোটি টাকা কর ছাড় দিচ্ছে, যারা কৃষি জমি লুট করে আম্বানি আদানির হাতে তুলে দিচ্ছে, তারা আপনার কাছে প্রশ্ন হতে পারে বা তাদের কাছে আপনার এক্সপেকটেশন হতে পারে তারা এই সমবায় বা এই কালেকটিভনেসের পক্ষে দাঁড়াবে। আসলে এটা নীতিগত বিষয়। তখনও সোভিয়েত রাশিয়া মানুষের উন্নয়ন, নীতিটা তো মানুষের উন্নয়ন। একদম, আমি বলছি উন্নয়নের মডেলে দুটো ভাগে। এখানে তৃণমূল বিজেপির প্রশ্ন নয়, মডেলের ভাবনা চিন্তার প্রশ্ন। তখনও এই বিজেপির বাবারা, হিটলার, মুসলিনিরা সোভিয়েত মডেলের বিরুদ্ধে ছিল। তারা সেই পরিসর দিতে চাইছেন, তারা তো স্বাগত জানাচ্ছেন 15 বছর ধরে, তারা তো স্বাগত। বাবা মানা লোকজন যে মাও সেতুংয়ের আমলে আজকে আপনি যখন আলোচনা করছেন দিল্লিতে একসঙ্গে মিটিং করছে। আরে বাবা, আমি একটাই কথা বলছি, এই যে মাও সেতুংকে বাবা মানে নিজেদের ঘরে বাবা নেই, মাও সেতুংকে বাবা বানানো, সোভিয়েতকে কেন বানানো? সোভিয়েত বেশ, আমি একবার অমিতেশ বাবুর কাছে যাব। এক মিনিট, আমি অমিতেশ বাবুর কাছে যাব। আমি একবার অমিতেশ বাবুর কাছে যাব। অমিতেশ বাবু, আপনি 1 মিনিট। অমিতেশ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো, অমিতেশ বাবু, আপনার কাছে কিছুক্ষণ আগে যে প্রশ্ন আপনি শুনতে পারেননি, ওনারা কিছু সিচুয়েশন এর আগে কে কাকে কিভাবে আদর্শ হিসেবে দেখছেন, আইডিয়ালাইজ করছেন, সে বিষয়ে আলোচনা। কিন্তু বাস্তবিকভাবে এই সমবায় মডেল এই রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, কতটা তাদের জন্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং কতটা কাজের কাজ হতে পারে, যদি গোদা বাংলায় বলি? আদর্শগতভাবে এটা হতে পারাটাই উন্নয়নের একটা মাপকাঠি, এবং এটা হতে না পারাটা এতদিন ধরে যা দেখে আসছি পশ্চিমবঙ্গের রাজনীতির ধারা প্রবাহ, তাতে শুধুই
তোলাবাজি, নানান ধরনের জোর জুলুম, করাপশন, যেগুলো সম্পূর্ণভাবে বিগত দশকের যে কৃষি ভাবনা কিছুমাত্র ছিল, জমি বন্টন ইত্যাদি, যেগুলোর সাথে সমবায় না থাকলেও একটা ধরনের ভাবনা চিন্তা ছিল, এবং সমবায় আন্দোলনের যে একটা মূল লক্ষ্য, যেটা কৃষক আন্দোলনের ইতিহাস ভারতবর্ষের একটা মুখ্য বলা যেতে পারে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এর থেকে ভালো কি হতে পারে? যদি এটা সম্ভব হয় তাহলে আমি বলবো যে একটা ডেফিনিট একটা পদক্ষেপ নিয়েছে তারা, এবং কিছু করতে পেরেছে বিয়ন্ড দ্য কাইন্ড অফ গভর্নেন্স যে গভর্নেন্সের মধ্যে আমরা আছি, এবং যে গভর্নেন্সের শুধু নামান্তর ঘটছে, সেই গভর্নেন্সের বাইরে গিয়ে ডেফিনেটলি এটা খুব অত্যন্ত উৎসাহব্যঞ্জক পদক্ষেপ। এবং এটা যদি একটা ছোট জায়গাতেও কেউ করে উঠতে পারে, অ্যাটলিস্ট 10 জন কৃষক যদি একত্রিত হতে পারে, তাহলে এটা একটা সমবায় আন্দোলনের ইতিহাসে নতুন করে একটা সূচনা করবে, একটা নতুন অধ্যায় আনবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই উন্নয়নের মডেল নিয়ে কোনো আমার মনে হয় না কোনো ডিবেট বা ডিসকাশন হতে পারে। এটাতে আমার ধারণা সব পক্ষই অন্তত নীতিগতভাবে থাকা উচিত, তারা আদতে করুক আর না করুক কিছু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অমিতেশবাবু বললেন যে রাজনৈতিকভাবে যার যেরকম মতাদর্শ থাকুক না কেন, ঠিক এইটাই হয়েছে এই খেয়াইবান্ধা গ্রামে। এই গ্রামে যারা যারা একসঙ্গে চাষ করছেন কৃষকরা, তারা কিন্তু প্রত্যেকে কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক নন, তাদের মধ্যেও কিন্তু রাজনীতির ভিন্ন মত রয়েছে, কিন্তু তারা এই সমবায়ের ক্ষেত্রে, তাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এক হয়ে গিয়েছেন। এটা বোধহয় সব থেকে বড় মানবিক একটা মডেল। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। ঝন্টুবাবু, আপনি একটা বিষয় উল্লেখ করার জন্য হাত তুলছিলেন, কিছু বলবেন এ বিষয়ে? একদম, দেখুন এই যে স্যার বললেন অমিতেশ বাবু, এখানে সমবায় আন্দোলন শব্দটা ব্যবহার করেছেন, সেটাকে নতুন সরকারের কাছে আমার দাবি যে সমবায় আন্দোলনটাকে পরিপূর্ণ বিকাশ রূপ দিক, কারণ এটা বন্ধ হয়ে গেছিল। দ্বিতীয় ল্যাম্প, আদিবাসী ডেভেলপমেন্টের জন্য গ্রামে গ্রামে ল্যাম্প নামক সমবায় সংস্থা তৈরি হয়েছিল, সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়েছে। আরো একটা কন্টিনিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন সৈকত এবং অঙ্কন। আমি সৈকতের কাছে যাবো। সৈকত, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সেই সময় এই কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে একটা ছেদ পড়েছিল, সেটা পূর্ণচ্ছেদ হয়ে গিয়েছে। বদলের বাংলায় নতুন সরকার ক্ষমতা এসেছে, একে অপরের সঙ্গে লড়াই না করে এই বিষয়টা কি হাতে হাত রেখে রাজনৈতিক বিভিন্ন মতের মানুষজন তারা একসঙ্গে থেকে এদেরকে হেল্প করতে পারে? আপনার কাছ থেকে আমি জানতে চাইবো সৈকত। না দেখুন, সরকারের কাজ তো কৃষকদের পাশে দাঁড়ানো। আমরা 11 সালে যেমন আমাদের শুধু ছেদ পড়েনি, মানুষ তার অল্টারনেটিভ ওয়ে তৈরি করেছে, যৌথ খামার তৈরি করেছে। আমাদের প্রথম থেকেই 77-এ বামফ্রন্ট সরকার আসবার পর বড় লোকেদের জমিদারদের কাছ থেকে জমি কেটে গরিব মানুষের মধ্যে বন্টন, মানে সমান অধিকার, গরিব মানুষের হাতে জমি তুলে দেওয়া, ফসলের ন্যায্য মূল্য, পঞ্চায়েতি রাজ তৈরি করা, এই যে পঞ্চায়েতে মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, কৃষকদের ক্ষমতার মধ্যে আনা, সরকারের পলিসি তৈরি করা, সমানাধিকার তৈরি করা। যারা অতীতে জমিদাররা যখন কৃষকদের উপর অত্যাচার করতো তাদের দেখা যেত না, তারপরে কি পরবর্তী সরকারের ক্ষেত্রে সেটা দেখা গেল না। দেখুন, তৃণমূল, বিজেপি, সিপিএম নিয়ে আপনি যৌথ খামার কনসেপ্ট এই ভাবনাকে আলাদা করবেন না। আজকে কোঅপারেটিভ বিজেপি তো সাহায্য করবে বলছে, বিজেপি তো আশার আলো দেখছে, সাহায্য করবে বলছে। আমি আপনাকে বলছি, গোটা দেশে 14 সালের পর সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে বিজেপির আমলে, সবচাইতে বেশি কৃষি জমি লুট হয়েছে বিজেপির আমলে। আম্বানি আদানি হাতে এগ্রিকালচার ল্যান্ড করে দেওয়া হয়েছে, জমিদাররা কৃষকদের পেটালে সাংসদের বাড়িতে ফিস্ট হতো, সেই বিজেপি আজকে ক্ষমতায়। একটা সমবায় নেতা আন্দোলনের নাম বলুক না বিজেপি, একটা কৃষক আন্দোলনের নেতার নাম বলুক না বিজেপি। কাদের কাছে আশা করছেন আপনারা? সমবায় দুর্নীতিতে অভিযুক্ত বিজেপির মাথা। আদি কোঅপারেটিভের দুর্নীতি তদন্ত হয়নি, 15 বছরে কোঅপারেটিভের টাকা লুট করা নেতারা বিজেপির মন্ত্রী হয়েছে। আজকে কোঅপারেটিভ আমাকে বলতে দিলেন না, এনাকে বলতে দিলেন, বন্ধ। বেশ অঙ্কন উত্তর। সমবায় আন্দোলনের নাম করে আমলাশোলে 55 জন কৃষক আত্মহত্যা এটাই আসল চালা। আন্দোলনের বিরুদ্ধে ওই সমবায় আন্দোলন যখন হচ্ছে, কৃষকরা যখন আত্মহত্যা করছে, তখন চুরুঠাতে লন্ডনে গিয়ে বুদ্ধবাবু নাটক দেখবে। এটাকে এই এক কথা, আম্বানি আদানির কাছে তোমার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গিয়ে জুতো পালিশ করে, জুতো পালিশ করে তোমার মুখ্যমন্ত্রী, জুতো পালিশ করে। আর যৌথ খামারের বিরুদ্ধে, যৌথ খামারের কনসেপ্ট কোথায়? যৌথ খামারের কনসেপ্ট
রাশিয়ার মুখ থুবড়ে পড়েছে, যৌথ খাবারে সারের দাম আমরা কমিয়েছি, জুতো মেরে তোমাদেরকে সরিয়ে দিয়েছে কেরলের কৃষকরা। কেরলের কৃষকরা জুতো মেরে দাঁড়িয়েছে, কারণ এই হচ্ছে সিপিআই, এই হচ্ছে সিপিআই যারা দালাল, যারা দালালি করেছে, যারা আজকে অন্ততপক্ষে এই বিষয় থেকে অঙ্কন সৈকত তারা রাজনৈতিক মতাদর্শে নিরিখে তারা যে আন্দোলনের কথা বলছেন, তারা যে লড়াইয়ের কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে বিষয়ে কথা বললাম, নিঃসন্দেহে রাজনৈতিক মতামত আলাদা থাকতে পারে, রাজনৈতিক আদর্শ আলাদা থাকতে পারে, রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু এই যে খেয়াইবান্ধা গ্রামের মানুষজন, এই খেয়াইবান্ধা গ্রামের যে কৃষকরা, তারা তাদের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ নিয়েও তারা যেটা দেখিয়ে দিয়েছেন, যেই মডেল এককালে বামেরা বলছেন যে আমরা দেখিয়েছিলাম, এরপর তৃণমূল কংগ্রেস জমানায় তারা সেটাকে নিয়ে যেতে পারেনি, বিজেপি নতুন সরকার এ বাংলায়, বদলের বাংলায় নতুন সরকার, তারা বলছেন যে তারা এই বদলের বাংলার এই বদলগুলো আবারও তারা কন্টিনিউ করতে পারবেন। আমাদের আশা সেটাই, আমাদের আশা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রামের মানুষজন যেটা দেখালেন যে আরও হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি, আমরা চাইব সেটাই যেন তাদের স্বপ্ন হয়। তার কারণ ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার, মরব দেখে বিশ্বজুড়ে যৌথ খামার। তারা যেন সেই আশার আলো দেখে এগিয়ে যেতে পারে আরও উন্নততর পৃথিবীর স্বার্থে। ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।